ডিসকাস করব আমাদের সেকেন্ড সেমিস্টারে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনদের একটা কমন টপিক বা কমন চ্যাপ্টার আছে, যেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কস। তো এই কম্পিউটার নেটওয়ার্কস থেকে কিছু জিনিস আলোচনা করার আগে আমি প্রথমেই বলে নিই, তো এখানে আমাদের কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাসটা মোটামুটি সেমই আছে, শুধু আমাদের ডিফারেন্সের জায়গাটা হচ্ছে যে কম্পিউটার অ্যাপ্লিকেশনদের এখান থেকে টোটাল 15 মার্কসের কোশ্চেন থাকবে, আর কম্পিউটার সায়েন্সের এখানে 10 মার্কসের কোশ্চেন। তাহলে এই যে 15 মার্কস আর 10 মার্কস এর ডিস্ট্রিবিউশনটা কিরকম আছে, যাদের 15 মার্কস আছে অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশনদের, তাদের একটা 2 মার্কস, একটা 3 মার্কস আর দুটো 5 মার্কসের কোশ্চেন থাকবে। আর কম্পিউটার সায়েন্সের 10 মার্কসের জন্য একটা 2 মার্কস, একটা 3 মার্কস আর একটা আছে 5 মার্কস। ঠিক আছে, তো আমরা আজকে একটু সেমিস্টার 2 এ আমাদের কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে একটু আলোচনা শুরু করি। আচ্ছা, প্রথমে আমি বলি যে হোয়াট ইজ নেটওয়ার্ক। নেটওয়ার্ক বলতে বোঝাচ্ছে কানেকশন বিটুইন টু অর মোর কম্পিউটার্স সো দ্যাট দে ক্যান এক্সচেঞ্জ ডেটা। তাহলে নেটওয়ার্ক মানে কি সবসময় ইন্টারনেট হবে? তা কিন্তু নয়। তো আমার বাড়িতে বসে দুটো কম্পিউটার বা দুটো কম্পিউটার একটা প্রিন্টার, এদের মধ্যে যখন কানেকশন করছি সেটাও কিন্তু একটা নেটওয়ার্ক। ধরো আমি ঘরে বসে রিমোট চালাচ্ছি, রিমোট দিয়ে এসি অন করছি, রিমোট দিয়ে টিভি অন করছি, সেটাও কিন্তু একটা নেটওয়ার্ক। তাহলে নেটওয়ার্কে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ডিভাইস যেগুলোকে আমরা বলছি নোড, আর হচ্ছে সেই ডিভাইসগুলোর মধ্যে কতগুলো কানেকশন যেগুলোকে আমরা বলছি এজ। ঠিক আছে, তাহলে এই যে নেটওয়ার্কটা দেখতে পাচ্ছি এগুলোকে আমরা বলছি কি, এগুলোকে আমরা বলছি নোডস। আর এই যে নোডস গুলোর মধ্যে যে কানেকশন, এগুলোকে আমরা বলছি পাথ বা এজ। ওকে, তো এই যে কানেকশন গুলো করছি, এই কানেকশন করা নেটওয়ার্ক এস্টাবলিশ করার মূল উদ্দেশ্য কি? আমরা এই যে সবাই প্রতি মুহূর্তে ইন্টারনেটের ব্যবহার করি, তো এই যে ইন্টারনেট ব্যবহার করছি তার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য কিন্তু আমাদের একটাই, সেটা হচ্ছে ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশন মানে কি? ধরো আমি আজকে কাউকে একটা মেল করছি, কাউকে একটা ভিডিও পাঠালাম, কাউকে একটা অডিও পাঠালাম, বা ইভেন আমি কাউকে একটা কল করছি, সবটাই কিন্তু আমাদের ডেটা কমিউনিকেশনের মধ্যে পড়ছে। তাহলে নেটওয়ার্কের মূল উদ্দেশ্য যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে ডেটা কমিউনিকেশন। তাহলে এই যে ডেটা কমিউনিকেশন আছে, এই ডেটা কমিউনিকেশনের জন্য আমাদের কি কি প্রয়োজন? ডেটা কমিউনিকেশনের জন্য সবার প্রথম 1 নম্বর যাকে প্রয়োজন হচ্ছে, সে হচ্ছে সেন্ডার। সেন্ডার মানে যে ডেটাটা পাঠাচ্ছে, তাই তো? তার মানে আমি যখন দুজন নেটওয়ার্কে কানেক্টেড হচ্ছে, তাহলে একজন আরেকজনকে যখন ডেটা পাঠাবে, যে পাঠাবে সে হচ্ছে সেন্ডার। আর তাহলে যে রিসিভ করবে সে কে? যে রিসিভ করবে সে হচ্ছে রিসিভার। তাহলে সেন্ডার একটা কম্পোনেন্ট, রিসিভার হচ্ছে আরেকটা কম্পোনেন্ট। 3 নম্বর কাকে লাগবে? যেটা আমি পাঠাতে চাই, অ্যাকচুয়াল ডেটা বা মেসেজটা, তাই না? ওটা তো একটা কম্পোনেন্ট। মানে আমি সেন্ডার রিসিভারকে পাঠাচ্ছে, তাই কিছু তো একটা পাঠাচ্ছে, যে জিনিসটা পাঠাচ্ছে ওটাও আমার ডেটা কমিউনিকেশনের পার্ট। নাম্বার ফোর হচ্ছে কমিউনিকেশন চ্যানেল। কমিউনিকেশন চ্যানেল, আচ্ছা এই কমিউনিকেশন চ্যানেল আমরা পরে আসছি, আমরা একটু আলোচনা করব। এই কমিউনিকেশন চ্যানেল দু ধরনের হয়, একটা হচ্ছে ওয়্যার্ড, একটা হচ্ছে ওয়্যারলেস। অর্থাৎ আমি এখান থেকে আরেকটা কম্পিউটারে ডেটা পাঠাবো বা আরেকটা কোনো ডিভাইসে ডেটা পাঠাবো, সেটা যদি তারের মাধ্যমে বা কোনো ফিজিক্যাল কানেকশন তার মধ্যে থাকে, সেটা হচ্ছে আমার বলবো, তখন ওটাকে বলা হয় গাইডেড মিডিয়া। আর যদি কোনো ফিজিক্যাল মিডিয়াম না থাকে, ফিজিক্যাল মিডিয়াম থাকে না মানে ধরো এই যে আমরা রিমোট চালাচ্ছি, বা আমরা ধরো এই যে মোবাইল থেকে একজনের থেকে আরেকজনকে ডেটা পাঠাচ্ছি, বা মোবাইলের সঙ্গে তোমার বাড়ির ওয়াইফাইটা কানেক্ট করছি, এগুলো কিন্তু সবই আনগাইডেড। আনগাইডেড বলতে বোঝায় যেখানে কোনো ফিজিক্যাল কোনো তার কোনো কিছু থাকছে না, থ্রু এয়ার হচ্ছে। ঠিক আছে, আরেকটা 5 নম্বর জিনিস ভীষণ ইম্পর্টেন্ট নেটওয়ার্কের জন্য,
সেটা হচ্ছে প্রোটোকল। এই প্রোটোকল বলতে কি বোঝায়? সেট অফ রুলস। অর্থাৎ আমাদের কোনো কাজ করতে গেলে কিন্তু তার কিছু নিয়ম কানুন আছে। তাহলে এই প্রোটোকল হচ্ছে a set of rules that governs data communication। অর্থাৎ ডেটা কমিউনিকেশন করতে গেলে কিছু রুলস রেগুলেশন আমাকে মানতে হয়। সেই রুলগুলো কি কি? সেই রুলগুলো হচ্ছে ডিফাইন করে কারা? প্রোটোকল। ওকে, আচ্ছা, নেক্সট আমরা চলে যাব যে আমাদের নেটওয়ার্কের অনেকগুলো টাইপ আছে। তো প্রথমে আমরা এই কমিউনিকেশন যেটা বলছি, কমিউনিকেশন করার অনেকগুলো নিয়ম আছে, পদ্ধতি আছে। তো প্রথমে আমরা এই কমিউনিকেশন মোড গুলোকে একটুখানি বোঝার চেষ্টা করি। দেখো, এখানে আমাদের তিন ধরনের কমিউনিকেশন মোড আছে। একটা হচ্ছে সিমপ্লেক্স, একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স মানে হচ্ছে বেসিক্যালি একটা ওয়ান ওয়ে কানেকশন। ওয়ান ওয়ে মানে সবসময় একদিক থেকে আরেক দিকেই যাবে। আমরা একটু এক্সাম্পল দিই। ধর আমি বললাম যে আমার ল্যাবে কতগুলো কম্পিউটার রয়েছে এবং কিছু প্রিন্টার আছে। তো আমরা কিন্তু সবসময় কম্পিউটার থেকে যা প্রিন্টিং ইনস্ট্রাকশন দিই, প্রিন্টার সেই প্রিন্টিংটা করে। কখনো কি আমরা দেখেছি যে প্রিন্টার থেকে কিছু আমরা কম্পিউটারে পাঠাচ্ছি? সেটা কিন্তু হয় না। তাহলে এই কমিউনিকেশনটা কিন্তু ওয়ান ওয়ে। ঠিক আছে, তো দ্যাট ইজ কল্ড সিমপ্লেক্স। দ্যাট ইজ কল্ড সিমপ্লেক্স। তাহলে এখানে আমরা বলতে পারি এক্সাম্পল হিসেবে যে কম্পিউটার টু প্রিন্টার। আরেকটা কি বলতে পারি? আরেকটা এরকম দেখো, আমরা ভাবতে পারি যে রিমোট টু করেসপন্ডিং ডিভাইস। অর্থাৎ রিমোট দিয়ে আমরা যখন বিভিন্ন ডিভাইসকে চালাচ্ছি, আমরা কিন্তু সিগন্যাল বা ডেটা রিমোট থেকে পাঠাচ্ছি এবং সেই ডিভাইসটা কিন্তু সেইভাবে কাজ করছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্সে কি হচ্ছে? যে ডেটা ফ্লোটা কিন্তু দুটো ডিরেকশনেই হচ্ছে, কিন্তু একসঙ্গে হচ্ছে না। অর্থাৎ যখন কম্পিউটার ওয়ান ডেটা পাঠাবে, তখন কম্পিউটার টু কি করবে? ও ওয়েট করবে বা ডেটাটাকে রিসিভ করার জন্য বসে থাকবে। আবার কম্পিউটার টু যখন ডেটা পাঠাবে, তখন কিন্তু কম্পিউটার ওয়ান সেটাকে রিসিভ করার জন্য বসে থাকবে। অর্থাৎ এই যে ব্যান্ডউইথটা আছে, এই ব্যান্ডউইথটা কিন্তু দুজনেই ইউজ করছে, কিন্তু ওয়ান অ্যাট এ টাইম। এর এক্সাম্পল আমরা কি দিতে পারি? দেখবে আমাদের পুলিশরা অনেক সময় ইউজ করে, ট্রাফিক পুলিশরা ওয়াকি টকি। সেই ওয়াকি টকিটা কিন্তু একদম আমাদের হাফ ডুপ্লেক্সের উদাহরণ। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে আমরা প্রতি মুহূর্তে করছি, সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। অর্থাৎ সাইমালটেনিয়াস কমিউনিকেশন হচ্ছে, দুজনেই একই সঙ্গে করছে। আমরা ফোন করছি, ফোনে দুজনেই কথা বলছি, সেও কথা বলছে, আমিও কথা বলছি। এই নয় যে আমি যখন কথা বলছি সে থেমে যাচ্ছে, সেরকম নয়। সে থেমে যাচ্ছে, থেমে যাওয়ার কারণটা কি? থেমে গেলে সে আমার কথাটা শুনতে পাবে, আর কোনো কারণ নেই, কিন্তু দুজনেই সাইমালটেনিয়াসলি কথা বলতে পারি। অর্থাৎ এখানে দেখো ডাইরেকশন অফ ডেটা অল দ্য টাইম, অর্থাৎ দুজন থেকেই ডেটা বেরোবে এবং দুদিকেই একসঙ্গে সাইমালটেনিয়াসলি ডেটা কিন্তু আসতে থাকবে। সো দ্যাট ইজ ফুল ডুপ্লেক্স। আচ্ছা, এইবারে দেখো আমি একটু কম্পারেটিভ স্টাডি বলেছি এখানে, যে সিমপ্লেক্স কি বলছে? ইউনিডিরেকশনাল, হাফ ডুপ্লেক্স বাই ডিরেকশনাল কিন্তু নট অ্যাট দ্য সেম টাইম, আর ফুল ডুপ্লেক্স বাই ডিরেকশনাল কিন্তু সাইমালটেনিয়াসলি। তাহলে অ্যাডভান্টেজটা কোথায় ইউনিডিরেকশনালে? যে ওই যে এই যে আমাদের ক্যাপাসিটিটা, চ্যানেলের ক্যাপাসিটিটা, সেটা কিন্তু ম্যাক্সিমাম ব্যান্ডউইথটা ইউজ করা যাচ্ছে। কারণ একজনই ইউজ করছে, আর তো কেউ ইউজ করছে না। সেকেন্ড জন তো শুধু রিসিভ করার জন্য বসে রয়েছে, যে সেন্ড করছে সেই কিন্তু ইউজ করছে। হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে কি বলছে দেখো, কনজার্ভ ব্যান্ডউইথ অ্যাজ অনলি আ সিঙ্গেল কমিউনিকেশন চ্যানেল ইজ নিডেড। তার মানে ওই যে বললাম যে ব্যান্ডউইথটা আছে, ওটা কনজার্ভ করা হচ্ছে, আইদার কম্পিউটার ওয়ান ইউজ করছে অথবা কম্পিউটার টু ইউজ করছে, দুজনে কিন্তু সাইমালটেনিয়াসলি ইউজ করছে না। আর এটাতে বলছে কমিউনিকেশন বোথ ডিরেকশন রিকোয়ার্ড অ্যাট দ্য টাইম উইদাউট এনি ডিলে, অর্থাৎ সাইমালটেনিয়াসলি হচ্ছে, এখানে কিন্তু ডিলে হওয়ার কোনো জায়গা নেই।
তাহলে পারফরমেন্স যদি বলো, পারফরমেন্স কিন্তু এটাই আমাদের বেস্ট, এটাই আমাদের পারফরমেন্স বেস্ট, কারণ হচ্ছে এটাই কিন্তু আমরা মেইনলি ইউজ করি। আমরা কখনো এরকম করি না যে একজন পাঠাচ্ছে আর একজন বসে রয়েছে। জেনারেলি আমাদের কম্পিউটার নেটওয়ার্কে, যেখানে আমরা বিভিন্ন কম্পিউটার ডিভাইস, মানে মোবাইলের কথা বলো, ল্যাপটপ কথা বলো, বা বিভিন্ন রাউটার রিপিটার যা আছে, সেখানে কিন্তু এরকম হয় না, সেখানে কিন্তু আমরা ফুল ডুপ্লেক্সটাকেই ইউজ করে থাকি। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি সিরিয়াল কমিউনিকেশন। এটা কি ধরনের কমিউনিকেশন? সিরিয়াল কমিউনিকেশনে বলা হচ্ছে যে যখন ডেটাটা পাঠানো হবে, ধরো আমি যেটি ডেটাটা পাঠাচ্ছি সেটা অ্যাজ এ বাইনারি কম্বিনেশন অফ 1-0 যাচ্ছে, তাহলে ডেটাটা যখন যাবে তাহলে সেটা কি হচ্ছে, একটাই রাস্তা ইউজ করবে, অর্থাৎ সেন্ডার থেকে রিসিভারের দিকে একটাই কমিউনিকেশন চ্যানেল রয়েছে, যেই চ্যানেল দিয়ে আমার ডেটাগুলো যাবে। এবার দেখো এখানে দুটো কথা বলা আছে, একটা হচ্ছে প্যারালাল টু সিরিয়াল, এখানে একটা কথা বলা আছে প্যারালাল টু সিরিয়াল, আর এখানে আরেকটা কথা বলা আছে সিরিয়াল টু প্যারালাল কনভার্টার। অর্থাৎ ডেটাটা তো কতগুলো বিটস এর কম্বিনেশন, তাহলে সেই কম্বিনেশন অফ বিটকে আমাকে কি হচ্ছে সিরিয়ালি পাঠাতে হবে। ওই জন্য এখানে একটা কনভার্টারের দরকার হয়, যেটা প্যারালাল থেকে সিরিয়ালে কনভার্ট করে। এবং তারপর এই ডেটাটা দেখো, আমরা যদি ভালো করে দেখি, দেখো সবার প্রথম 0 পাঠিয়েছে, সেই 0টা কিন্তু রিসিভারের দিকে সবার আগে আছে, এবং এখানে যখন আবার সিরিয়াল থেকে প্যারালালে কনভার্ট হয়েছে, 0টা কিন্তু সবার উপরে আছে। তারপরে নেক্সট ডেটাটা কি আছে, 1 আছে, সেই 1টা কিন্তু এখানে এসছে, সেই 1টা এখানে এসছে। তো এইভাবে একটাই কমিউনিকেশন চ্যানেল ইউজ করে কিন্তু টোটাল ডেটাটাকে পাঠানো হচ্ছে। তাহলে এখানে আমাদের সুবিধা বা অসুবিধা কি হচ্ছে? সুবিধার জায়গা যদি বলি, এখানে আমার কস্ট কিন্তু লেস। কেন কস্ট অনেক কম লাগছে? কেন? কারণ যদি ভাবো একটাই কমিউনিকেশন চ্যানেল ইউজ করছি। তাহলে অসুবিধাটা কোথায়? অসুবিধাটা কিন্তু এটা আমার কি হয়ে যাচ্ছে, স্লো। কেন স্লো হচ্ছে? একটাই চ্যানেল। তাহলে তুমি যদি মনে করো আমি এখানে ধরো এক্সাম্পল দিয়ে যেটা দিয়েছি, সেখানে 8টা বিট আছে, এরকম যদি 8000 বিট বা তার থেকে বেশি ডেটা পাঠাতে হয়, তাহলে কি হবে, সবাই পরপরই একটাই চ্যানেল দিয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার সময়টা অনেক বেশি লাগবে। তাহলে এর আরেকটা উপায় কি আছে? আরেকটা উপায় হচ্ছে প্যারালাল কমিউনিকেশন। তাহলে প্যারালাল কমিউনিকেশনটা কি সেটা আমরা একটু দেখি। দেখো, আচ্ছা, প্যারালাল কমিউনিকেশনে কি করছে, যে কতগুলো বিটকে একসাথে গ্রুপ করছে। দেখো, বিটস আর কম্বাইন্ড ইনটু গ্রুপস and sent parallelly at the same time। অর্থাৎ আমি এখানে আমার 8টা বিটের একটা গ্রুপ করেছি, এই 8টা বিটের গ্রুপ আমি একসাথে 8খানা কমিউনিকেশন চ্যানেল দিয়ে পাঠিয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, আমার এখানে কিন্তু কস্ট বেড়ে যাচ্ছে, কস্ট ইনক্রিজ করছে। কেন কস্ট ইনক্রিজ করছে? কস্ট ইনক্রিজ করার কারণ হচ্ছে, আমার অনেকগুলো কমিউনিকেশন চ্যানেল এখানে ইউজ করতে হচ্ছে। অনেকগুলো কমিউনিকেশন চ্যানেল ইউজ করার জন্য কস্ট বেড়ে যাচ্ছে। তাহলে ডেটাটা যেরকম এখান থেকে 0 পাঠিয়েছি, এখান থেকে 0টা আসবে, এখানে 1 পাঠিয়েছি 1 আসবে, 1 পাঠিয়েছি 1 আসবে, অ্যান্ড সো অন। অর্থাৎ এখানে যেভাবে যে কমিউনিকেশন লাইন দিয়ে ডেটা গেছে, এখানেও সেই একইভাবে ডেটাটা কিন্তু রিসিভারের কাছে পৌঁছাবে। তাহলে এটা গেল আমাদের প্যারালাল কমিউনিকেশন। তাহলে সিরিয়াল আর প্যারালাল কমিউনিকেশন, এই দুটোর মধ্যে কিন্তু আমাদের পার্থক্যগুলো ভালো করে জেনে রাখতে হবে। কারণ কি, এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো তাহলে কি হলো, এখানে কস্টটা ইনক্রিজ করলো, কিন্তু সেটা আমার বেসিক্যালি কি হলো, কস্ট ইনক্রিজ করলো মানে আমার কিন্তু সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারি। তাহলে অ্যাডভান্টেজের দিক থেকে যদি আমি বলি, সুবিধা কি হলো, আমার কিন্তু স্পিডটা অনেক বেড়ে গেল, তাই না? আমি যদি এট এ টাইম 8টা করে বিটকে পাঠাই, তাহলে আমার যখন
অনেকগুলো ডেটা থাকবে তখন সিরিয়ালে যে সময়টা লাগবে প্যারালালে সেই সময়টা লাগছে না। এখানে আরেকটা যেটা সুবিধা আছে, আমার কোনো কনভার্টারের প্রয়োজনও হচ্ছে না। আমরা আগের ডায়াগ্রামে কি দেখেছিলাম যে এইখানে একটা প্যারালাল টু সিরিয়াল কনভার্টার দরকার ছিল, এখানে একটা সিরিয়াল টু প্যারালাল কনভার্টারের দরকার ছিল, কিন্তু এখানে ডেটা যেহেতু প্যারালালি সাবমিট হচ্ছে আমার এই কনভার্টার গুলোর কিন্তু প্রয়োজন নেই। তাহলে সেই দিক থেকে যদি ভাবি তাহলে সেখানে আমার কস্টটা কিন্তু অনেক কমে যাচ্ছে। ওকে, এবারে আমরা নেক্সট আমাদের এই যে সিরিয়াল কমিউনিকেশন বলেছি, এই সিরিয়াল কমিউনিকেশনের দুটো টাইপ আছে, একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস, একটা হচ্ছে সিঙ্ক্রোনাস। অ্যাসিঙ্ক্রোনাস বলতে কি বোঝায়, যে সেন্ডার আর রিসিভারের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, বা সেন্ডার কি পাঠাচ্ছে রিসিভারের সেটা জানা নেই, বোঝা নেই। কিরকম, আমি একটা এক্সাম্পল বলি। ধরো তোমার স্কুলে একটা নতুন বন্ধু এসছে, তাকে যদি তুমি কোনো কিছু ভালো করে এক্সপ্লেন না করো সে কিন্তু তোমার কথা সবসময় ধরতে বা বুঝতে পারবে না। কিন্তু যে তোমার ছোটবেলার বন্ধু, যে তোমার সাথে দীর্ঘদিন সবসময় থাকে, তার মানে সে তোমার সঙ্গে তো একটা সিনক্রোনাইজেশন হয়ে গেছে। এবং বা শুধু বন্ধু কেন, তোমার বাড়ির লোকও দেখবে বাড়ির লোকের সাথে একটা সিনক্রোনাইজেশন হয়ে যায়। তো তুমি যখন কিছু বলছো পুরোটা না বললেও সে কিন্তু তোমার কথা থেকে কি বলতে চাইছো বা কি বলতে চাইছো না সেটা কিন্তু সহজেই বুঝে যায়। তাহলে অ্যাসিঙ্ক্রোনাসে আমাদের কি হচ্ছে, যে সেন্ডার আর রিসিভারের মধ্যে কোনো সিনক্রোনাইজেশন নেই, অর্থাৎ সেন্ডার কি পাঠাতে চাইছে এবং রিসিভার কিভাবে ডেটাটাকে নেবে সেটা বুঝতে পারছে না, মানে কোনো কমিউনিকেশন গ্যাপ একটা রয়েছে। ওই জন্য এখানে কি হয়, কতগুলো জিনিস ইউজ করা হয়। একটা হচ্ছে স্টার্ট বিট। এই স্টার্ট বিটটা কি বলছে, স্টার্ট বিট রিসিভারকে ইন্ডিকেট করছে যে আমরা ডেটা পাঠাতে শুরু করলাম, আর স্টপ বিট কি ইন্ডিকেট করছে যে আমরা ডেটা পাঠানো শেষ করলাম। এইবারে এই যে ডেটা, এই যে ধরো বাইট গুলো পাঠিয়েছি, দেখো জিরোটা এইদিকে, কারণ ও রিসিভারকে ইন্টিমেট করছে যে চলো আমি এবার ডেটা পাঠাতে শুরু করছি। মানে এই যে একটা গ্যাপ রয়েছে, গ্যাপের পর একটা জিরো, মানে রিসিভারকে ও ইন্টিমেট করলো যে এবার আমি ডেটা পাঠাতে শুরু করছি। তারপরে বেসিক্যালি এই ডেটাটা পাঠালো, এবার এটা প্রথমে রিসিভারের কাছে পৌঁছাবে, এটা তারপর এইভাবে পৌঁছাবে। এইবার তারপরে একটা ওয়ান দিয়ে একটা গ্যাপ, এই ওয়ানটা রিসিভারকে বোঝানোর চেষ্টা করছে যে এবার কিন্তু আমি ডেটা পাঠানো শেষ করব। অর্থাৎ সেন্ডার আর রিসিভার যেহেতু সিনক্রোনাইজড অবস্থায় নেই, সেন্ডার রিসিভারকে তার প্রতিটা অ্যাকশন আলাদা করে বুঝিয়ে দিচ্ছে যাতে রিসিভারের কাছে কোনো ডাউট তৈরি না হয়, রিসিভার বুঝতে কোনো অসুবিধা না হয়। তাহলে এই রকম সিচুয়েশনে রিসিভার কিন্তু বুঝে নেবে যে এটা আমার ডেটা নয়, কারণ এটা একটা স্টার্ট বিট যেটা আমাকে ইন্ডিকেট করলো যে এরপর থেকে যা পাঠাচ্ছি সেটা হচ্ছে ডেটা, আর এটাও ডেটা নয়, এটা একটা স্টপ বিট যেটা ইন্ডিকেট করলো যে আমি এখন ডেটা পাঠানোটা শেষ করলাম। তো এটা গেল আমার অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন। তাহলে এবার আমরা দেখি যে সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন ব্যাপারটা কি। সিঙ্ক্রোনাস আমি কি বললাম, যে দুজনের মধ্যে একটা সিঙ্ক্রোনাইজেশন আছে, দুজনের মধ্যে একটা কমিউনিকেশনের আন্ডারস্ট্যান্ডিং আছে। তাহলে দেখো এইখানে কি করছে, সেন্ডার রিসিভারকে আলাদা করে স্টার্ট বিট, স্টপ বিট, গ্যাপ এইসব কিচ্ছু পাঠাচ্ছে না। এখানে বলছে যে আমি সেন্ডার কতগুলো বাইটকে একসাথে মার্জ করে কি বানাচ্ছে, এক একটা ফ্রেম। কি বানাচ্ছে, এক একটা ফ্রেম। তো এই যে ফ্রেমটা, এবার এই ফ্রেমটাকে পুরোটাকে ও কি করছে, রিসিভারের কাছে পাঠিয়ে দিচ্ছে। তাহলে সেন্ডার কি করছে, অনেকগুলো বাইটকে একসাথে করে একটা ফ্রেম তৈরি করছে,
এবং ডেটাগুলোকে ফ্রেম হিসাবে রিসিভারের দিকে পাঠাচ্ছে। এবার সেখানে কটা বাইট থাকবে সেটা ওদের মধ্যে একটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং থাকবে। হয়তো সেন্ডার রিসিভারকে বলে দেবে যে আমি যে ফ্রেমগুলো পাঠাবো সেই ফ্রেমগুলোতে হয়তো 10টা করে বাইটস থাকবে। তাহলে ওদের মধ্যে কিন্তু কমিউনিকেশনে কোনো গ্যাপ নেই, অর্থাৎ ও কি পাঠাবে আর ও কি পাবে সেটাও কিন্তু জানে। তাহলে এই যে ও যখন বললো যে আমার এক একটা ফ্রেম 10 বাইট হবে, তার মানে রিসিভার জেনে যাবে যে আমি যখন একটা ফ্রেম রিসিভ করছি সেখানে টোটাল 10 বাইটস অফ ডেটা আছে। তাহলে নাও ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য রিসিভার, ওর কিন্তু এবার দায়িত্ব যেটা, সেই যে ফ্রেম থেকে প্রত্যেকটা বাইটকে আলাদা আলাদা করে ডিকোড করে নেওয়া। কারণ ওকে একসাথে পাঠিয়ে দিয়েছে, এবার ও জানে যে কিভাবে পাঠিয়েছে, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে। তাহলে তখন রিসিভার কি করছে, ওখান থেকে প্রত্যেকটা বাইটকে আলাদা আলাদা করে, আমার যদি 10 বাইট হয় তাহলে 10টা বাইটকে আলাদা করে নেবে, যদি 15টা বাইট হয় 15টা বাইটকে আলাদা করে নেবে। ঠিক আছে? তাহলে কিন্তু এখানে যেটা সুবিধা, তাহলে সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাসের মধ্যে আমার অ্যাডভান্টেজ সিনক্রোনাসে। কেন সিনক্রোনাসে অ্যাডভান্টেজ? কারণ আমার সিনক্রোনাসের এফিসিয়েন্সি এটা কিন্তু হাই। কেন এফিসিয়েন্সি হাই? কারণ ওই যে ওখানে যখনই আমি ডেটা বাদে আরো এত কিছু পাঠাচ্ছি, অর্থাৎ এই স্টার্ট বিট, এই স্টপ বিট, এই গ্যাপ, এগুলো কিন্তু কমিউনিকেশনের এফিসিয়েন্সি কমিয়ে দিচ্ছে। কিন্তু এখানে এইসব পাঠানো হচ্ছে না বলে কিন্তু এটার এফিসিয়েন্সি হাই। আরেকটা যেটা হচ্ছে এখানে যেটা অসুবিধা, সেটা হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করো, এই যে ব্লক লেন্থ, এই যে ব্লকটা, এই ব্লক লেন্থটা কিন্তু আমাকে কি করতে হবে, ফিক্স রাখতে হবে। অর্থাৎ আমি যদি একবার ফ্রেমে 10টা বাইট পাঠালাম, আরেকবার ফ্রেমে 12টা বাইট পাঠালাম, তাহলে কিন্তু সেটা রিসিভারের বুঝতে অসুবিধা হবে। কেন অসুবিধা হবে? কারণ রিসিভারকে তো আগে থেকে আমি বলে রাখছি যে আমার ফ্রেমগুলো এত সাইজের, এত বাইটের, তাহলে সেটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। তাহলে এই যে আমাদের ডেটা ব্লকগুলো যেগুলো আছে, সেই ডেটা ব্লকগুলো সাইজ কিন্তু আমার ফিক্স, কিন্তু সেটা কিন্তু আবার অ্যাসিনক্রোনাসে কি আমরা ভ্যারি করতে পারি, চেঞ্জ করতে পারি। কারণ কি? কারণ অ্যাসিনক্রোনাসে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস ইন্ডিকেট করে দিচ্ছি। তাহলে তুমি মাঝখানে যে ডেটাটা একটা বাইটের জায়গায় যদি 4টে বাইটও পাঠাও, তাতেও কিন্তু তুমি স্টার্ট বিট, স্টপ বিট আর গ্যাপ ইউজ করে রিসিভারকে বুঝিয়ে দিচ্ছ যে আমি কিন্তু এই ডেটা পাঠানো শুরু করলাম, ডেটা পাঠানো শেষ করলাম। অর্থাৎ সিনক্রোনাসের ক্ষেত্রে আমার ব্লক লেন্থটা ফিক্সড হলো, অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে কিন্তু ব্লক লেন্থ ফিক্সড হওয়ার কোনো ব্যাপার নেই। আচ্ছা, নেক্সট আর্কিটেকচার। নেটওয়ার্ক আর্কিটেকচারের উপর বেস করে আমরা বলছি পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। পিয়ার কথার অর্থ হচ্ছে বন্ধু বা ফ্রেন্ড, অর্থাৎ এমন একজন লোক যার সমান ক্ষমতা বা সমান ক্যাপাবিলিটি। মানে ধরো এখানে আমি 4টে কম্পিউটার দেখতে পাচ্ছি, এ বি সি ডি। তো এই 4টে কম্পিউটারের মধ্যে আমি বলতে পারবো না যে এই কম্পিউটারটা ক্লায়েন্ট, এই কম্পিউটারটা সার্ভার। এখানে কিন্তু ওইভাবে কাউকে ফিক্স করা নেই। এখানে কোনো কম্পিউটার ক্লায়েন্ট হিসেবেও কখনো কাজ করতে পারে, আবার সেই কম্পিউটারটা কখনো সার্ভার হিসেবেও কাজ করতে পারে। এক্সাম্পল বলি, যে ধরো এ কম্পিউটার বি এর কাছে কিছু রিকোয়েস্ট করলো মানে কিছু চাইলো। এ কম্পিউটার বি এর কাছে রিকোয়েস্ট করলো মানে কিছু চাইলো। তাহলে যদি কিছু চায় তখন এ কম্পিউটারটা কি হয়ে যাবে, ক্লায়েন্ট। তাহলে বি তো অবশ্যই ওর দায়িত্ব কি থাকবে, এ কে কিছু রেসপন্স করা। তাহলে আমাদের এই যে নেটওয়ার্কে এই রিকোয়েস্ট রেসপন্স, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট।
তাহলে এই যে রেসপন্স করলো মানে তখন কি হলো, বি হয়ে গেল কি সার্ভার। তাহলে এ বি এর কাছে কিছু চাইলো, তাহলে এ হয়ে গেল ক্লায়েন্ট, বি হয়ে গেল সার্ভার, বি ওকে রেসপন্স করলো। আবার দেখা গেল কিছুক্ষণ পর এই নেটওয়ার্কে বি হচ্ছে ডি এর কাছে কিছু চাইছে, তাহলে বি যখন ডি এর কাছে কিছু চাইছে তখন বি হয়ে গেল কিন্তু ক্লায়েন্ট। এবার ডি অবশ্যই ওকে একটা রেসপন্স দেবে, তাহলে ডি যখন ওকে রেসপন্স দিচ্ছে ডি হয়ে গেল সার্ভার। আবার কোনো একটা সময় দেখা গেল সি এর কাছে কিছু চাইছে, তাহলে সি তখন হয়ে গেল কি ক্লায়েন্ট, এ হয়ে গেল কি সার্ভার। অর্থাৎ এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে প্রত্যেকটা কম্পিউটার কখনো ক্লায়েন্ট কখনো সার্ভার হিসেবে কাজ করছে। তাহলে এখানে কিন্তু এই যে কথাটা বলা আছে there is no fixed server, অর্থাৎ আমি কোনো কম্পিউটারকে বলতে পারবো না যে এটাই সার্ভার, এবং প্রত্যেকটা কম্পিউটারের ইকুয়াল ক্যাপাবিলিটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস আছে। তাই জন্য প্রতিটা কম্পিউটারই ক্লায়েন্ট হিসেবেও কাজ করতে পারে আবার সার্ভার হিসেবেও কাজ করতে পারে। ওকে, সো দিস ইজ পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আরেকটা আর্কিটেকচার আছে যেটাকে আমরা বলছি কি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। তাহলে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে কি হচ্ছে দেখো ভালো করে, এখানে কিন্তু সার্ভার কিন্তু ফিক্স, মানে আমি এখানে বলতে পারবো না যে এই মেশিনটা ক্লায়েন্ট হিসেবে কাজ করছে। ক্লায়েন্ট 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 সবসময় কি করবে, ক্লায়েন্ট সবসময় ধরো এটা আমার ক্লায়েন্ট নাম্বার 1, এটা ক্লায়েন্ট নাম্বার 2, এটা ক্লায়েন্ট নাম্বার 3, এটা ক্লায়েন্ট নাম্বার 4। তাহলে রিকোয়েস্ট 1, কেন ক্লায়েন্ট 1 করছে তাই রিকোয়েস্ট 1, আর সার্ভার একে কি পাঠাচ্ছে রেসপন্স পাঠাচ্ছে তাই রেসপন্স 1। এখান থেকে যেটা আসছে রিকোয়েস্ট 2, ও যেটা পাঠাচ্ছে রেসপন্স 2। এখান থেকে আসছে রিকোয়েস্ট 3, রেসপন্স 3, রিকোয়েস্ট 4, রেসপন্স 4। তাহলে এখানে কিন্তু ক্লায়েন্টরা সব সময় সার্ভারের কাছে রিকোয়েস্ট করে যাচ্ছে আর সার্ভার রেসপন্স করছে। তাহলে এখানে কিন্তু ডেফিনেটলি সার্ভার কিন্তু একটা পাওয়ারফুল মেশিন যে কিন্তু সব সময় ক্লায়েন্টের রিকোয়েস্ট গুলোতে রেসপন্স করে। আর ক্লায়েন্ট বলতে কি বোঝাচ্ছি, ক্লায়েন্ট বলতে একটা লেস পাওয়ারফুল কম্পিউটার, মানে আমার বাড়িতে আমি আমার ল্যাপটপটা ইউজ করছি বা আমার মোবাইলটা ইউজ করছি, আমি কিন্তু ক্লায়েন্ট। তাহলে এই সার্ভার কিন্তু এখানে বেসিক্যালি যেটা হয় ওয়ান টু মেনি রিলেশনশিপ, অর্থাৎ একটা সার্ভার অনেকগুলো ক্লায়েন্টকে কিন্তু রেসপন্স করছে, একটা সার্ভার অনেকগুলো ক্লায়েন্টকে রেসপন্স করছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা পিয়ার টু পিয়ারে দেখিনি কিন্তু এখানে, সেটা হচ্ছে একটু আমরা যদি ভাবি যে সার্ভার কিন্তু কখনো অফ হয় না, নেভার। কেন অফ হয় না? কারণ সার্ভার জানে না যে ওর সার্ভিসটা কখন কোন ক্লায়েন্টের প্রয়োজন আছে। আমরা যদি ভাবি যে দেখো আমরা কেউ মনে করলো যে আমি রাত 2টোর সময় উঠে কিছু পড়তে পড়তে কিছু একটা সার্চ করব, তাহলে আমরা গুগলটা খুলি, তখন কি আমরা দেখি যে গুগল সার্ভার ডাউন বা বন্ধ হয়ে রয়েছে? নয়, কখনোই নয়। তাহলে সার্ভার কিন্তু সবসময় কিন্তু অলওয়েজ অন থাকে, বিকজ ইট ডাজ নট নো when its service is needed to any client। কিন্তু এখানে যেটা হচ্ছে যে সার্ভার অনেক সময় দেখায় কাজ করছে না মানে অনেক সময় কি আমাদের সার্ভারে বিভিন্ন রকমের আপগ্রেড করতে হয়, সার্ভারে কিছু প্রোগ্রাম লোড করতে হয়, কিছু ফিচার্স লোড করতে হয়, অ্যাড করতে হয়, তখন কিন্তু সার্ভার আমাদের বন্ধ রাখতে হয়, তখন কিন্তু আমরা সার্ভার অ্যাক্সেস করতে গেলে পাই না, সেটা আলাদা কথা, সার্ভারে আপগ্রেডেশন হচ্ছে। আদারওয়াইজ
সার্ভার কিন্তু কখনোই বন্ধ থাকে না, এবং যখনই যেই ক্লায়েন্ট সার্ভারকে রিকোয়েস্ট করছে সার্ভার কিন্তু সেই ক্লায়েন্টকে রেসপন্স করছে। সো দিস ইজ ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। আচ্ছা, নেক্সট আরেকটা কনসেপ্ট আমাদের নেটওয়ার্কের, সেটা হচ্ছে বেসব্যান্ড আর ব্রডব্যান্ড। আচ্ছা, আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি বেসব্যান্ড বলতে কি বোঝায় আর ব্রডব্যান্ড বলতে কি বোঝায়। দেখো, দুটো কম্পিউটার যখন কানেক্ট হচ্ছে, আমরা জানি কি, আমরা জানি যে দুটো কম্পিউটার এই একটা কম্পিউটার, এই একটা কম্পিউটার, দুটো কম্পিউটার যখন কমিউনিকেট করবে, আমাদের কম্পিউটার আমরা কি জানি যে আমাদের কম্পিউটার এখন আমরা যে ইউজ করি সবই ডিজিটাল কম্পিউটার, ডিজিটাল সিস্টেম, ডিজিটাল সিগন্যাল এইভাবে চলে। তো এইবার আমরা ডেটাটাকে যদি একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ডিজিটালি পাঠাতে পারি, অর্থাৎ এই যে কমিউনিকেশন যেটা হবে এখান থেকে ডেটাটা ডিজিটালি যাবে, অর্থাৎ এরকম কিছু। ডিজিটাল মানে বেসিক্যালি আমরা যদি বলি ডিসক্রিট, ডিসক্রিট মানে ছাড়া ছাড়া, ঠিক আছে, আর অ্যানালগ মানে হচ্ছে কন্টিনিউয়াস, ঠিক আছে। ডিসক্রিট মানে মানে ধরো আমি একটা সিম্পল এক্সাম্পল দিই অ্যানালগ ডিজিটালের। ধরো আমি একটা বার্নার, সেখানে একটা কোন একটা টাবের মধ্যে করে জল নিয়েছি, এবার এখানটায় আমরা কি করছি, একটা থার্মোমিটারকে ফিক্স করে দিলাম, ঠিক আছে। তো এই থার্মোমিটারটাকে ফিক্স করে দিলে এর কিছু রিডিং আছে, আর এই বার্নারটাকে কি করব, আমরা কানেক্ট করব, হিট করব। তাহলে এখানে বেসিক্যালি এটা করার পর আমরা কি পাবো, আমরা একটা গ্রাফ পাবো, যেই গ্রাফটায় দুটো ডাইমেনশন থাকবে, একটা হচ্ছে টাইম, আরেকটা ডাইমেনশন কি থাকবে, আরেকটা ডাইমেনশন হচ্ছে টেম্পারেচার। তো এই যে টাইম আর টেম্পারেচার, এখানে কি হবে যে এই টাইমের সাথে টেম্পারেচার সময়ের সাথে সাথে আমি ধরো এরকম একটা কিছু গ্রাফ পাবো, কখনো টেম্পারেচারটা একটু বেশি বাড়বে, কখনো টেম্পারেচারটা একটু কম বাড়বে। তাহলে এই যে গ্রাফটা যেটা পাবো টাইম অ্যান্ড টেম্পারেচারের, এই গ্রাফের নেচারটা কি, এই গ্রাফের নেচারটা হচ্ছে কন্টিনিউয়াস। সো দিস ইজ কল্ড অ্যানালগ। একটা কন্টিনিউয়াস মেজারমেন্ট, একটা কন্টিনিউয়াস ডেটা। আর ডিজিটালের কি হতে পারে, ডিজিটালে আমি এই যে থার্মোমিটারটাকে ফিক্স করে দিয়েছি, এই থার্মোমিটারটাকে ফিক্স করব না, কি করব, আমি এই যে টাইমটা যেটা আছে এই টাইমটাতে আমি কি করব, কিছুক্ষণ পর পর থার্মোমিটারটা বসাবো, এটা গরম হচ্ছে, এটা যেরকম গরম হচ্ছে, আমি কিছুক্ষণ পর পর আমি যখনই থার্মোমিটারটাকে বসাবো আমি কিছু একটা রিডিং পাবো, কিছু একটা টেম্পারেচার পাবো, এরকম ভাবে। এইবারে আমি যখন এইগুলোকে কানেক্ট করব, তখন যে গ্রাফটা পাচ্ছি সেই গ্রাফটা কিন্তু ডেটাগুলো কি হচ্ছে ডিসক্রিট। এই ডিসক্রিট ডেটাকেই আমি বলছি কি, দিস ইজ কল্ড ডিজিটাল। তাহলে বেসব্যান্ড কমিউনিকেশনে কি হচ্ছে, আমাদের যে ডেটাটা ট্রান্সমিশন হচ্ছে এটা হচ্ছে ডিজিটাল ডেটা, এবং এটা কিন্তু লং ডিস্টেন্সের জন্য হয় না, বেসিক্যালি স্মল ডিস্টেন্স, যেটাকে আমরা বলি যে ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক, এর জন্যই কিন্তু হয়ে থাকে। যখন আমরা লং ডিস্টেন্সের জন্য কমিউনিকেশন করতে চাই তখন কিন্তু আমাদের কন্টিনিউয়াস সিগন্যাল বা অ্যানালগ সিগন্যাল পাঠাতে হয়, যেটাকে আমরা বলছি কি ব্রডব্যান্ড। কন্টিনিউয়াস সিগন্যাল বা অ্যানালগ সিগন্যাল, যেটাকে আমরা বলছি ব্রডব্যান্ড। কিন্তু এখানে সমস্যাটা কি, এখানে ওই যে আমরা দেখেছিলাম যেরকম প্যারালাল টু সিরিয়াল কনভার্টার বা সিরিয়াল টু প্যারালাল কনভার্টার লাগছিল, এখানে আমাদের কি লাগছে, ডিজিটাল টু অ্যানালগ
একটা কনভার্টার, আর রিসিভার এন্ডে একটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। এই ডিজিটাল টু অ্যানালগ কনভার্সনকে বলা হয় কি মডিউলেশন, আর অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনকে কি বলা হচ্ছে, দিস ইজ কল্ড ডিমডিউলেশন। তাহলে এই মডিউলেশন আর ডিমডিউলেশন এইটা নিয়ে কি হচ্ছে, দিস ইজ কল্ড মডেম। অর্থাৎ আমার ব্রডব্যান্ড নেটওয়ার্কের ক্ষেত্রে কিন্তু মোডেমটা রিকোয়ার্ড। কেন? মোডেমটার কাজ হচ্ছে সেন্ডার এন্ডে ডেটার মডিউলেশন করছে, অর্থাৎ ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করছে, আর রিসিভার এন্ডে কি করছে, অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করছে, যেটা হচ্ছে ডিমডিউলেশন করছে। তাহলে এই মডিউলেশন ডিমডিউলেশন থেকে মডেম, অর্থাৎ বেস ব্যান্ডে আমাদের কোনো মডেমের প্রয়োজন নেই, ডিজিটাল সিগন্যাল ডিরেক্টলি ট্রান্সমিট হচ্ছে, অ্যানালগ সিগন্যালে কিন্তু মানে অ্যানালগ বলছি ব্রডব্যান্ডের ক্ষেত্রে, বেস ব্যান্ডের ক্ষেত্রে ডিজিটাল, ব্রডব্যান্ডের ক্ষেত্রে কিন্তু আমার ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট হচ্ছে, মানে সিগন্যাল মডিউলেশন হচ্ছে, এবং এই মডিউলেশনের জন্য কিন্তু আমার এখানে মোডেমের প্রয়োজন। আর এই লং ডিস্টেন্স কমিউনিকেশনের জন্য কিন্তু আমরা এটাকে ব্যবহার করি। দেখবে সবাই আমরা ব্রডব্যান্ডের কথাই শুনি, এবং এখানে ছবিটা দেখলেও আমরা বুঝতে পারছি যে একটা ছোট্ট এরিয়া বা ছোট্ট জায়গার মধ্যে কিন্তু আমরা বেস ব্যান্ডটাকে রেখেছে। যখনই এটা একটা লার্জার কোনো লং ডিস্টেন্স কমিউনিকেশনের ক্ষেত্রে হয়ে যাচ্ছে, তখনই কিন্তু ওটাকে ব্রডব্যান্ড ছাড়া উপায় নেই। ওকে, তাহলে নেক্সট আমরা আমাদের আরেকটা নেটওয়ার্কের টাইপ, যেটা হচ্ছে কার উপর ডিপেন্ড করছে, এরিয়া। তো এগুলো আমরা অনেকটাই জানি, তবু আমি আরেকবার একটু বলে দিচ্ছি। ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। মানে ধরো আমাদের বাড়িতে দুটো কম্পিউটারকে একটা পিসি কে কানেক্ট করলাম, সেটা কিন্তু একটা ল্যান। বা আরো ল্যানের এক্সাম্পল আমরা জানি, সেটা হচ্ছে যে ওয়াইফাই। দেখবে আমার বাড়িতে একটা ওয়াইফাই ডিভাইস ইনস্টল করা আছে, ওটা দিয়ে আমি বাড়ির মধ্যে একটা নির্দিষ্ট ডায়ামিটার, একটা নির্দিষ্ট রেডিয়াস, তার মধ্যে থেকে কিন্তু আমি ওটাকে অ্যাক্সেস করতে পারি, তার বাইরে বেরিয়ে গেলে ওটা কিন্তু আমার হয় না। তাহলে ওয়াইফাই যেটা আছে, এই ওয়াইফাই কে আমরা কি বলি, দিস ইজ কল্ড ওয়্যারলেস ফিডেলিটি। ওয়াইফাই ইজ কল্ড ওয়্যারলেস ফিডেলিটি, এটা আমাদের একটা ল্যান। কিংবা আমরা যদি বলি ব্লুটুথ, এটা একটা ল্যান, একটা নির্দিষ্ট এরিয়া একটা নির্দিষ্ট ডিস্টেন্সের মধ্যে কমিউনিকেশন করতে সাহায্য করে। আরেকটা ল্যান হচ্ছে খুব ইনফ্রারেড। ইনফ্রারেডটা কোথায়, এই যে আমরা রিমোট ইউজ করছি, রিমোট দিয়ে টিভি চালাচ্ছি, রিমোট দিয়ে এসি চালাচ্ছি, রিমোট হচ্ছে কিন্তু আবার ইনফ্রারেড। অর্থাৎ তা এটা তো খুবই ছোট এরিয়ার মধ্যে বললাম, কিন্তু ধরো একটা ইউনিভার্সিটি, তার ক্যাম্পাস আছে, বিল্ডিং আছে, সেখানেও কিন্তু আমরা ল্যান ইনস্টল করতে পারি। অর্থাৎ ল্যানের ক্ষেত্রে আমাদের রেডিয়াসটা মোটামুটি ধরে রাখো 1 কিলোমিটার, 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে রেডিয়াস হলে আমরা ল্যান ইউজ করতে পারি। এবার তার থেকে যদি বড় এরিয়া হয়ে যায়, মানে ধরো একটা কোম্পানি আছে, সেই কোম্পানির কোনো একটা সিটিতে অনেকগুলো ব্রাঞ্চ অফিস আছে, এবং ও চাইছে যে আমি একটা এই ব্রাঞ্চ অফিসগুলোর মধ্যে একটা প্রাইভেট নেটওয়ার্ক তৈরি করি। তাহলে তখন কিন্তু ম্যানের কথা ভাবতে পারে, যেখানে আমার কিন্তু এই রেডিয়াসটা মোটামুটি 30 কিলোমিটার টু 50 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ করে। 30 থেকে 50 কিলোমিটারের মধ্যে যদি রেডিয়াসটা থাকে, তাহলে কিন্তু আমরা একটা ম্যানের কথা ভাবতে পারি। তাহলে এই যে ল্যান বা ম্যান, এইগুলো কিন্তু একটা প্রাইভেট নেটওয়ার্ক। ঠিক আছে, হুট করে কেউ কারো ল্যান এরিয়াতে ঢুকতে পারবে না। বা ম্যানটাও ওই যে বললাম, একটা কোম্পানি তার ব্রাঞ্চ অফিসগুলোকে প্রাইভেটলি কানেক্ট করতে চায়, সেক্ষেত্রে কিন্তু ম্যান করতে চায়। আর তার থেকে যদি কিছু বড় হয় ওয়ান, যার এক্সাম্পল কি ইন্টারনেট। কিন্তু বেসিক্যালি ওয়ানটা কি হয়ে গেল, পাবলিক।
পাবলিক মানে সেখানে অনেক কিছু এ ও সে ঢুকে পড়তে পারে, ওই জন্য অনেকে ভাবে যে ল্যান বা ম্যান এটা কিন্তু সেফ ফর স্মল ডিস্টেন্স কমিউনিকেশন। ঠিক আছে, এইবারে যেটা হচ্ছে ল্যানে আমরা জেনারেলি কানেকশন গুলো করি কি, যে জেনারেলি কি হয় ল্যানে আমাদের স্কুলে যে কম্পিউটার ল্যাবটা আছে সেখান থেকে কম্পিউটার গুলো কানেক্টেড কি থ্রু ওয়্যারস, তার মানে একটা ফিজিক্যাল কানেকশন বা একটা ওয়্যার্ড কানেকশন থাকে। ম্যান বা ওয়্যানের ক্ষেত্রে কিন্তু সেই চান্সটা কম, ওয়্যানে তো নেই, ওয়্যানে একদমই ওয়্যারলেস কমিউনিকেশন হয়, ওয়্যারলেস কানেকশন, এবং জেনারেলি কি হয় আমরা স্যাটেলাইট ইউজ করি, ওয়্যানের ক্ষেত্রে স্যাটেলাইট কি ইউজ করতে হয়, কিন্তু ল্যানের ক্ষেত্রে আমরা কিন্তু ওয়্যার্ড কানেকশন ইউজ করি। এবং ল্যানটা যেহেতু ল্যানের ক্ষেত্রে সুবিধাটা কোথায়, ল্যানটা কিন্তু অনেক বেশি ফাস্ট, ল্যান কিন্তু অনেক বেশি ফাস্ট, ওয়্যান কিন্তু কম্পারেটিভলি স্লো। ঠিক আছে, আর ম্যানটা হচ্ছে ওই দুটোর মাঝখানে। ঠিক আছে, তো এই মোটামুটি আমাদের যে কিছু কম্পারিজন করা আছে এইগুলো একটু তোমরা পড়তে পারো বা দেখতে পারো। তারপর হচ্ছে এরারটা, যেহেতু স্মল ডিস্টেন্সে ল্যানের ক্ষেত্রে স্মল ডিস্টেন্সে কমিউনিকেশন হয়, এরারের চান্স কিন্তু অনেক কমে যায়, ওয়্যানের ক্ষেত্রে কিন্তু সেই এরারটা অনেক বাড়তে পারে। তো এগুলো হচ্ছে আমাদের এরিয়ার উপর বেস করে, যে কতটা রেডিয়াসের উপর আমি নেটওয়ার্কটাকে তৈরি করতে চাইছি তার উপর বেস করে ল্যান ম্যান ওয়্যান, এটা হচ্ছে তিনটে মেজর টাইপ। এর মাঝখানেও কখনো কখনো দেখবে আমরা কোথাও দেখতে পাই ক্যান, সিএন। সিএন কোথাও বলে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, কোথাও বলে কন্টিনেন্ট এরিয়া নেটওয়ার্ক। যদি ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বলি তাহলে ওটা কাইন্ড অফ ল্যান, যদি কন্টিনেন্ট এরিয়া নেটওয়ার্ক বলি ওটা কাইন্ড অফ ওয়্যান। আবার আছে প্যান, পিএএন, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ওটা এক্সাম্পল অফ ল্যান। ঠিক আছে, তো এরিয়ার ওপর বেস করে এই হচ্ছে আমাদের নেটওয়ার্কের টাইপ। তাহলে এই এত ধরনের আমাদের নেটওয়ার্কে টাইপ বা এত ধরনের কমিউনিকেশন হয়, কিন্তু এই যে কমিউনিকেশন গুলো হয় সেই কমিউনিকেশন গুলো হওয়ার জন্য আমাদের মেন কি দরকার, মিডিয়া, ট্রান্সমিশন মিডিয়া। এই ট্রান্সমিশন মিডিয়া যদি না থাকে তাহলে কি করে হবে, তাহলে ট্রান্সমিশন মিডিয়া, এই যে ওয়্যার্ড কমিউনিকেশন, এই ওয়্যার্ডের আরেকটা নাম আমি কি বললাম, দিস ইজ অলসো কল্ড গাইডেড, আর ওয়্যারলেস কে যদি আমরা বলি সেটা হচ্ছে আনগাইডেড। তো আমি একটা এক্সাম্পল দিই, যে ধরো একটা কোম্পানি তার ধরো হেড অফিস আছে মুম্বাইতে, হেড অফিস আছে মুম্বাইতে, আর তার ধরো একটা ব্রাঞ্চ অফিস আছে সেটা ধরো ব্যাঙ্গালোর। এবার এই যে ব্যাঙ্গালোরে তার যে ব্রাঞ্চ অফিসটা রয়েছে, তো এখানে অনেকগুলো বিল্ডিং আছে, এই ক্যাম্পাসটার মধ্যে অনেকগুলো বিল্ডিং আছে। একটা ধরো অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, একটা ধরো প্রোডাকশন, একটা ধরো অ্যাকাউন্টস। তো এটা হচ্ছে ব্রাঞ্চ অফিসে রয়েছে। এবার তাহলে আমাদের তো বেসিক্যালি কি করতে হবে, পুরোটাই কানেক্ট করতে হবে, কারণ হেড অফিসের সঙ্গে তো ব্রাঞ্চ অফিসের কানেকশন দরকার। আবার ব্রাঞ্চ অফিসের যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট রয়েছে, প্রত্যেকটা বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিং গুলোর মধ্যে কানেকশন দরকার। তাহলে তখন কিন্তু বেসিক্যালি আমি এই যে এখানে আমরা চেষ্টা করি কি করি, আমরা এখানে ওয়্যার্ড কানেকশন এস্টাবলিশ করি, ওয়্যার্ড কানেকশন। এবার এই ওয়্যার্ড কানেকশন মানে আমরা কি করি, এগুলোর কোনো একটা ইউজ করি। তো এগুলোর মধ্যে সব থেকে সস্তা বা চিপ যদি বলো সেটা হচ্ছে টুইস্টেড পেয়ার। এর আবার দুটো টাইপ আছে, একটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার, একটা হচ্ছে শিল্ডেড। মানে আনশিল্ডেডটা মানে বুঝতেই পারছো, উপরে কোনো শিল্ড দেওয়া নেই, একদম ওপেন, মানে এটা এই দুটোর মধ্যে এটা আবার সস্তা, এটা একটু এর থেকে দাম বেশি। তো আমাদের দেখবে ল্যাবগুলো যেগুলো সেট আপ করা হয় মূলত সব টুইস্টেড পেয়ার কেবলই থাকে, তো তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে এটা ইউজ করে। আমরা তো বুঝি না
আমরা কোনো সংস্থাকে দিয়ে দিলাম দায়িত্ব, বললাম যে একটা ল্যান্ড করে দাও, সে বাজার থেকে এটা বললো ল্যান্ড কেবিল আনতে হবে, ল্যান্ড তার আনতে হবে। ল্যান্ড তার বলতে এটাও ল্যান্ড তারের মধ্যে পড়ে, এটাও পড়ে, এটাও পড়ে। তো এই দুটো তো একটু দাম বেশি, কে নেবে? নেবে না। ওরা জেনারেলি কি করে, সস্তা যেটা টুইস্টেড পেয়ার কেবল সেটাই নেয়, সেটাই ইনস্টল করে। তো জেনারেলি একটা প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে কি করে, তারা তো তাদের কাছে তো সময়টা অনেক ইম্পর্টেন্ট, যে ডেটা ট্রান্সমিশনটা যাতে ফাস্ট হয়। তো সেক্ষেত্রে কোম্পানি কি করবে, তার এই ওয়্যার্ড কানেকশনটা কিসে করবে, ফাইবার অপটিক কেবল। ঠিক আছে, আর এই হেড অফিস থেকে ব্রাঞ্চ অফিসেরও একটা কানেকশন লাগবে, সেটা কিন্তু স্যাটেলাইট। হেড অফিস থেকে ব্রাঞ্চ অফিসের যে কানেকশনটা, এটা কিন্তু স্যাটেলাইট। ঠিক আছে, তাহলে আর আনগাইডেড মানে হচ্ছে, এই তো দেখতেই পাচ্ছ, আমরা অনেকগুলো অলরেডি এক্সাম্পল দিয়েছি, ইনফ্রারেড এর কথা বলেছি, ব্লুটুথ আছে, ওয়াইফাই আছে, এগুলো সবই। ঠিক আছে, এবারে আমরা একটু এই তিনটে কেবিলের একটু কম্পারেটিভ স্টাডি করে নিই। দেখো, এইখানে সব থেকে দামি হচ্ছে ফাইবার অপটিক কেবল। কেন? এইখানে টুইস্টেড পেয়ার কেবলে ইলেকট্রিক্যাল সিগন্যাল পাস হচ্ছে, এখানেও ইলেকট্রিক্যাল সিগন্যাল পাস হচ্ছে, কিন্তু এইখানে যেটা পাস হয় দ্যাট ইজ কল্ড লাইট সিগন্যাল। এই লাইট সিগন্যাল মানে আমাদের এই যে ফাইবারটা কিরকম দেখতে হয়, এই যে থিকনেসটার কথা বলছি, এটা আমাদের মাথার চুলের মতো সরু। এবার এই থিকনেসটা এখানে কি হচ্ছে, খুব হাই কোয়ালিটি ফাইবার বা গ্লাস ইউজ করা হয়, যার মধ্যে দিয়ে লাইট টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, অর্থাৎ যেটাকে আমরা বলি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, সেই পদ্ধতি ব্যবহার করে ডেটাটা কিন্তু অ্যাজ এ লাইট সিগন্যাল পাস হচ্ছে। তাহলে বোঝাই যাচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল আর লাইট সিগন্যাল এর মধ্যে কোনটা ফাস্ট? অবশ্যই লাইট সিগন্যাল। এই জন্য কিন্তু ফাইবার অপটিক বা অপটিক্যাল ফাইবার আমরা এখন যেটা খুব শুনি, সেই অপটিক্যাল ফাইবারে কিন্তু ডেটা ট্রান্সমিশন অনেক ফাস্ট। আর এখানে আরেকটা সুবিধা যেটা হচ্ছে, এই যে ধরো আমাদের ডেটা ট্রান্সমিশন হয় না, ডেটা ট্রান্সমিশন হওয়ার সময় কি হয়, যে খানিকটা ডিস্টেন্স ডেটা যাওয়ার পরেই কি হয়, ডেটাগুলো উইক হয়ে যায়। কেন উইক হয়? কারণ এই এক্সটার্নাল, আমাদের কিছু এক্সটার্নাল ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স, যেটা এই টুইস্টেড পেয়ারেও কাজ করে, কোয়াক্সিয়াল কেবলেও কাজ করে। এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স গুলো কাজ করার পর কি হয়, আমার ওই সিগন্যালের মধ্যে অনেকগুলো নয়েজ চলে আসে। এবার নয়েজ চলে আসলে কি হবে, তাহলে ঠিকঠাক ডেটাটা রিসিভারের কাছে পৌঁছাবে না, তখন আমাদের কি করতে হয়, নয়েজ রিডাকশন করতে হয়। এই নয়েজ রিডাকশনের জন্য আমাদের কি ইউজ করতে হয়, রিপিটার। তাহলে রিপিটার কি শুধু নয়েজ রিডাকশন? না, নয়েজটাকে রিডাকশন করে, প্লাস সিগন্যালটা যে উইক হয়ে যাচ্ছে, সেই উইক সিগন্যালটাকে আবার তার অরিজিনাল স্ট্রেংথে পাঠিয়ে দেয় এই রিপিটার। এবং দেখা যায় যে টুইস্টেড পেয়ার কেবলের ক্ষেত্রে এই 100 মিটার ডিস্টেন্স, আর এটার ক্ষেত্রে 500 মিটার ডিস্টেন্স অন্তর অন্তর গ্যাপে আমাদের একটা করে রিপিটারকে ইনস্টল করতে হচ্ছে। কারণ কি? কারণ টুইস্টেড পেয়ার কেবলে এই যে আমরা এখানে দেখো অ্যাটেনুয়েশনের কথা বলেছি, ব্যান্ডউইথের কথা বলেছি, এই যে বিভিন্ন ধরনের এফেক্ট হচ্ছে, এই যে নয়েজ ইমিউনিটি, তার জন্য কি হচ্ছে, এই 100 মিটার যেতে না যেতেই সিগন্যালটা উইক হয়ে যাচ্ছে, সিগন্যাল উইক হয়ে যাচ্ছে, এবং সিগন্যালের মধ্যে অনেক আনওয়ান্টেড সিগন্যাল চলে আসছে। তো সেইগুলোকে সরিয়ে সিগন্যালটাকে আবার তার অরিজিনাল স্ট্রেংথে পাঠানোর জন্য আমাদের কিন্তু প্রত্যেক 100 মিটার ডিস্টেন্সে একটা করে রিপিটার বসানো হচ্ছে। একই জিনিস কোয়াক্সিয়াল কেবলে করতে হচ্ছে, কিন্তু সেই ডিস্টেন্সটা আরেকটু বাড়ছে, কারণ এটার থেকে কোয়াক্সিয়াল কেবল টুইস্টেড পেয়ার কেবলের থেকে একটু বেটার। আর সব থেকে ভালো যেটা বললাম ফাইবার অপটিক কেবল, শুধু একটা জায়গাতেই সমস্যা, কস্টলি। ঠিক আছে, আর হচ্ছে যেহেতু
এই যে হাই কোয়ালিটি ফাইবার বা গ্লাস ইউজ করা হয় না, বেশি বেন্ড করা যায় না, বেন্ড করলে ওটা ভেঙে যাওয়ার চান্স থাকে। ঠিক আছে, তো এখানে আমাদের রিপিটারটা মোটামুটি বসাতে হয় ওই 2000 মিটার অন্তর। তাহলে দেখো ওভারঅল যদি আমরা ভাবি যে এক্সপেন্সিভ হলেও এই রিপিটারের সংখ্যাটা অনেক কমে যাচ্ছে। মানে তুমি ভাবো 100 আর 2000, তার মানে এটা ইউজ করলে তোমার ওই যে ডিস্টেন্সটা যাচ্ছ সেই ডিস্টেন্সের মধ্যে ওখানে একটা রিপিটার বসাতে হলে এখানে অন্তত পক্ষে 20টা রিপিটার বসাতে হচ্ছে। তাহলে সেখান থেকে কিন্তু আমার কস্টটা সেই আলটিমেটলি একই জায়গায় চলে যাচ্ছে, কিন্তু যেটা হচ্ছে আমার কিন্তু সিগন্যালটা সেই স্পিডটা কম। তো এই জন্য এখন কিন্তু ফাইবার অপটিক কেবলই আমাদের ইউজ করা হয়, সবটাই অলমোস্ট কনভার্ট হয়ে গেছে যাতে ডেটা অনেক ফাস্ট যায়। কারণ আমাদের কাছে এখন সব থেকে বড় সমস্যা হচ্ছে সময়। আমাদের সবার কাছেই সময় কম, আমাদের কিন্তু এখন খুব স্পিডের যুগ আর কি, সবাই ছুটছে আর কি। সেই জন্য দাঁড়িয়ে আমাদের কিন্তু ডেটাটাও তাড়াতাড়ি পাঠাতে হবে বা ডেটা তাড়াতাড়ি আমাদের কাছে রিসিভ করতে হবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি প্রথমেই বলেছিলাম যে প্রোটোকল ছাড়া কিন্তু আমাদের কোনো নেটওয়ার্ককে এস্টাবলিশ করা বা কোনো নেটওয়ার্ককে কাজ করানো কিন্তু খুব কঠিন। তো প্রথম যেটা দেখো, আমরা সমস্ত জায়গাতেই কি করি, HTTP। দেখবে আমরা যখন কোনো একটা কোনো একটা আমরা ওয়েবসাইট লিখছি বা ওয়েবসাইট খুলছে, সবার আগে দেখবে HTTP কথাটা চলে আসে। অর্থাৎ দেখো এটা একটা সেট অফ রুলস যেখানে বলছে কোনো একটা ক্লায়েন্ট কোনো একটা সার্ভারের সাথে কিভাবে ডেটা এক্সচেঞ্জ করবে বা ইনফরমেশন এক্সচেঞ্জ করবে। আমাদের কিন্তু সমস্তটাই কিন্তু HTTP-র উপর বেস করে হয়। এই জন্য এটাকে বলা হয় ইট ইজ দ্য ফাউন্ডেশন অফ ডেটা কমিউনিকেশন। যত আমাদের ডেটা কমিউনিকেশন হচ্ছে নেটওয়ার্কে, তার বেসিক ফাউন্ডেশন কিন্তু HTTP প্রোটোকল। এবং HTTP-র পর আরো কিছু প্রোটোকল আমরা ইউজ করি, সেটা হচ্ছে FTP। নেটওয়ার্কে দুটো কম্পিউটারের মধ্যে ফাইল ট্রান্সফার করব, ক্লায়েন্ট থেকে সার্ভার বা ক্লায়েন্ট থেকে আরেকটা ক্লায়েন্ট। যখনই আমরা ফাইল ট্রান্সফার করতে চাই, দ্যাট ইজ FTP প্রোটোকলের ইউজ। আরেকটা ইম্পর্টেন্ট প্রোটোকল হচ্ছে SMTP, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। অর্থাৎ এই যে আমরা দুটো ডিভাইস বা দুটো কম্পিউটার যারা নেটওয়ার্কে কানেক্টেড, তাদের মধ্যে যখন ডেটা পাঠাচ্ছি, তখন একটার থেকে আরেকটায় ডেটা পাঠানোর জন্য আমরা কি করছি, SMTP মানে মেল। ডেফিনেটলি ডেটা মানে থ্রু মেল। যখন আমরা মেল পাঠাচ্ছি, সেই মেল পাঠানোর জন্য SMTP, আর মেলটা গিয়ে যে সার্ভারে থাকছে, সেই সার্ভার থেকে যখন মেলটাকে রিট্রিভ করতে হবে, সেটার জন্য POP3। তাহলে মেল পাঠানোর জন্য লাগছে SMTP, আর মেলটাকে ডাউনলোড করার জন্য সার্ভার থেকে POP3। POP3 ফুল ফর্ম হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল ভার্সন 3। আরো কয়েকটা প্রোটোকল আছে, যেটা হচ্ছে টেলনেট। কি বলছে, এই ধরো আমরা এখন একটা সফটওয়্যারের নাম শুনি, সেটা হচ্ছে এনিডেস্কে আমরা কি করি, যে কাউকে একটা পারমিশন দিয়ে দিলাম, তাহলে সে কি করলো, একটা কম্পিউটারে বসে আরেকটা কম্পিউটারকে অ্যাক্সেস করছে। দেখো এখানে সেটাই বলা আছে যে এটা একটা প্রোটোকল, যে প্রোটোকলের উপর বেস করে এনিডেস্ক কাজ করে। অর্থাৎ allowing users to control remote computers and devices। তাহলে এখানে কিন্তু আমার দুটো জিনিস দরকার হয়। একটা হচ্ছে ইউজার আইডি বা লগইন আইডি, আমরা যা বলি ইউজার বা লগইন আইডি, এটা আরেকটা হচ্ছে পাসওয়ার্ড। এই দুটো কিন্তু লাগবে, এটা ছাড়া কিন্তু আমরা রিমোট কম্পিউটারে কিন্তু অ্যাক্সেস করতে পারবো না। এটা হচ্ছে টেলনেট। তার মানে ওই যে বললাম এনিডেস্ক তো সফটওয়্যারটা, অ্যাপ্লিকেশনটা, কিন্তু ওটা প্রোটোকলটার উপরে কাজ করে, যে প্রোটোকলটা সেটা হচ্ছে টেলনেট, টার্মিনাল নেটওয়ার্ক। আচ্ছা, নেক্সট হচ্ছে, এটাই আমরা বলছিলাম যে HTTP তো আমরা ইউজ করি, কিন্তু এখন দেখবে সবগুলোই অলমোস্ট মডিফাই হয়ে
HTTPS হয়ে গেছে। এস মানে কি? সিকিউর। এই সিকিউরের জায়গাটা কেন দরকার হচ্ছে? এখানে এনক্রিপশন, ডেটা এনক্রিপশন হুইচ ইজ আ পার্ট অফ নেটওয়ার্ক সিকিউরিটি। কেন এনক্রিপশন করছি? কারণ আমরা দেখবে এখন প্রত্যেকটা অলমোস্ট সব ওয়েবসাইট গুলোতেই আমাদের একটা ডেটা দিতে হচ্ছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা অনেক ফিনান্সিয়াল ট্রানজাকশন করি। তাহলে ফিনান্সিয়াল ট্রানজাকশন করা মানে সেখানে কিন্তু আমাদের অনেক কিছু ব্যাংকিং ডিটেলস, ধরো ডেবিট কার্ড নাম্বার, ইন্টারনেট পাসওয়ার্ড, এগুলো দিতে হয়। তাহলে সেই ডেটাগুলো যাতে হ্যাকারদের কাছে পৌঁছে না যায়, তার জন্য আমাদের এইচটিটিপি প্রোটোকলটাকে কি করা হয়েছে? সিকিউর করা হয়েছে, যাতে আমরা নিশ্চিন্তে সেফলি এই ফিনান্সিয়াল ট্রানজাকশন গুলো করতে পারি, যাতে কোনো ফ্রডের মধ্যে, ফ্রড কেসে না পড়ি, কোনো জালিয়াতির মধ্যে না পড়ি, এবং আমাদের মানে কি বলবো, ফিনান্সিয়াল অসুবিধার মধ্যে সম্মুখীন হতে না হয়। ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট, ভিওআইপি, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। এবং এটা কিছুই না, ভয়েস কল করতে পারি ইন্টারনেটে ফোন লাইন ছাড়া। মানে এরকম, যে আমরা হোয়াটসঅ্যাপ কল করি, হোয়াটসঅ্যাপ কলে আমরা যখন ভয়েস কল করছি সেটা কিন্তু ডেটা হিসাবে যাচ্ছে। ফোন কলে যেটা ইউজ হতো মানে ওই টেলিফোন লাইনে, সেখানে ছিল ISDN। এটা আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক নেটওয়ার্কে, ইন্টিগ্রেটেড সার্ভিসেস ডিজিটাল নেটওয়ার্ক। ওখানে কি হতো, যে এক্সিস্টিং টেলিফোন লাইনকে আমরা ইউজ করে ইন্টারনেটে করতাম, মানে যে লাইন দিয়ে আমাদের ভয়েস যাওয়ার কথা ছিল সেই লাইনকে ইউজ করে আমরা ডেটা পাঠাচ্ছি। আর এখানে ভিওআইপি তে কি করছি, যেখান দিয়ে আমরা ডেটা ইউজ করি সেই লাইনকে ইউজ করে আমরা ভয়েস কল করছি। যার একটা জলজান্ত এক্সাম্পল আমাদের হচ্ছে, আমরা এখন করে থাকি, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ কল। তো মোটামুটি আমি শুরুর দিকে নেটওয়ার্কের খানিকটা আইডিয়া তোমাদের দিলাম। তো এইখানে এই প্রোটোকলস গুলো, এই বিভিন্ন টাইপস অফ নেটওয়ার্ক আমাদের আছে। এছাড়াও নেটওয়ার্কে আমাদের অনেক কিছু রয়েছে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকে এই বলে আমি মোটামুটি নেটওয়ার্কের এইটুকু ফার্স্ট পার্টটা তোমাদের আমি যতটুকু বোঝানোর আমি চেষ্টা করলাম। আমরা এরপরের পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসব, যেখানে আমরা তোমরা নেটওয়ার্কটা আরো ডিটেলসে, আরো অনেক কিছু টপিকগুলো তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব।